প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শরতের এই বৃষ্টি ভেজা উদাসী বিকেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার অনলাইন ভিত্তিক ক্লাস কানেক্টার্সে। আজকে পার্ট 3, অর্থাৎ আমরা গত দুটি ক্লাসে কানেক্টার্সের রুলসগুলো শিখছিলাম, অর্থাৎ জেনারেল যে কানেক্টিং ওয়ার্ডগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আলোচনা করছিলাম, ব্যাখ্যা করছিলাম, এক্সাম্পল দিচ্ছিলাম। সেই প্রেক্ষিতে আজকে 16, অর্থাৎ আমরা যদি রুল বলি, রুল বলতে পারি এগুলোকে, অর্থাৎ এক একটা ওয়ার্ড নিয়ে বা একাধিক ওয়ার্ড, দ্যাট মিনস কানেক্টিং ওয়ার্ডস নিয়ে আমরা কাজ করছি। 16 দিয়ে আমরা শুরু করব। সো 16-এ যেটা আছে, কোনো বস্তুকে নির্দেশ করতে আমরা দ্যাট অথবা হুইচ লিখে দিই। নির্দেশ করতে, নির্দেশ করতে কোনো বস্তুকে নির্দেশ করতে কি ইউজ করব কানেক্টিং ওয়ার্ড, সেটা হচ্ছে দ্যাট অথবা হুইচ। যেমন একটা এক্সাম্পল দিই, দিস ইজ দ্য বুক দ্যাট অর হুইচ আই ওয়ান্টেড। কি হলো যে এইটাই সেই বই, যে বইটি আমি চেয়েছিলাম। এই যে যেটি একটা বইকে নির্দেশ করছে, কি করছে এখানে, এই বুকটাকে নির্দেশ করছে। কি দিয়ে নির্দেশ করছে? দ্যাট অথবা হুইচ দিয়ে, তাই তো? তাহলে আমরা কি বললাম যে নির্দেশ করার ক্ষেত্রে আমরা এই দ্যাট অথবা হুইচ ইউজ করব। আমাদের সাথে জয়েন করেছে মোহাম্মদ মহিউদ্দিন অলরেডি এবং এলিনা, দেখতে পাচ্ছি, থ্যাংক ইউ। চলো দেখি 17-এ কি আছে। রুল নাম্বার 17-এ আমরা যে কানেক্টিং ওয়ার্ডস দিয়ে কথা বলবো, এটা মনে অনেকে জানো, সেটা হচ্ছে নট অনলি বাট অলসো। নট অনলি বাট অলসোর অর্থ হচ্ছে এটিও নয় ওটিও নয়, মাঝখানে ডট ডট মানে হচ্ছে এখানে কিছু ইউজ হবে, এক বা একাধিক ওয়ার্ডস অফ ফ্রেজ এটিও নয় ওটিও নয় অর্থে, অথবা শুধু এটি নয় ওটিও, এই অর্থে ব্যবহার করা হয়। যেমন দেখো এক্সাম্পল দিই, হি ওয়াজ নট অনলি পানিশড বাট অলসো ফাইন্ড। অর্থাৎ সে শুধুমাত্র পানিশড অর্থাৎ শাস্তি পায়নি, সে জরিমানার শিকারও হয়েছিল। এই যে দেখো নট অনলি বাট অলসো ইউজ করেছি, মাঝখানে একটা শব্দ দেখতে পাচ্ছ, সেইটাই আমরা ইউজ করছিলাম ডট ডট। অর্থাৎ নট অনলি বাট অলসো বলতে বোঝায় যে এটিও নয় ওটিও নয়, অর্থাৎ সে শুধু পানিশডই হয়েছে তা না, সাথে সাথে সে ফাইনও হয়েছে, অর্থাৎ সে জরিমানার শিকার হয়েছে। সো নট অনলি বাট অলসোর ইউজটা মোটামুটি এইরকম। যারা আমার সাথে আসো তারা একটু ক্লিয়ার করবে যে আমার শব্দ শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডটা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। শুধু ক্লিয়ার এই কমেন্টটা করলে আমি বুঝতে পারবো। সো বেশ কয়েকজন আসো দেখতে পাচ্ছি। সালাম জানিয়েছ আবিদা সুলতানা, দ্যাট মিনস ইন দ্য নেম অফ রফসান মুবিন। ওয়ালাইকুম আসসালাম। সো আবিদা, ইশরাত জাহান, যারা আছো তারা একটু বলবে যে বোর্ডটা ক্লিয়ার কিনা, পাশাপাশি আমার ভয়েসটাও ক্লিয়ার কিনা, শুনতে পাচ্ছ কিনা। অর্থাৎ আমরা 17 নিয়ে আলাপ করলাম, এবার 18-এ যাব। দেখো, নো সুনার হ্যাড দেন, হ্যাড দেন, তাই তো? THEN না, কিন্তু AN। নো সুনার হ্যাড দেনের অর্থ হচ্ছে হতে না হতেই, মানে কোনো নো সুনার অর্থটা হবে কোনো কিছু করতে না করতেই, হতে না হতেই, যেতে না যেতেই, এরকম একটা অর্থে নো সুনার হ্যাড দেন ব্যবহার করা হবে। এইটা যদি আমরা এইভাবে ইউজ করি, scarcely had when
সে অর্থেও কিন্তু এটা ব্যবহার করা যায়, একই অর্থ বহন করে। নো সুনার হ্যাড দেন, স্কেয়ারসলি হ্যাড হোয়েন। একটা এক্সাম্পল যাই, তাহলে হয়তো বিষয়টা আরো ক্লিয়ার হবে। যেমন দেখো, নো সুনার হ্যাড দ্য টিচার entered the class, then the students stood up. তো কি হলো দেখো, যে no sooner had, এই যে দেখতে পাচ্ছ দেন, মাঝখানে যে ব্যাপারগুলো ঘটেছে, অর্থাৎ এখানে কিন্তু ভার্বের একটা দারুণ ব্যাপার ঘটেছে, রুলে পড়েছে, অর্থাৎ V3 V2-র একটা ব্যাপার পড়েছে, সেটা আমরা দেখব। তোমরা জানিয়েছো ক্লিয়ার, বোর্ড ক্লিয়ার অ্যান্ড সাউন্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। দেখো এখানে কি ব্যাপারটা ঘটেছে, একটা সেন্টেন্সের বাম পাশে যদি V3 হয় তাহলে ডান পাশে V2 হয়। V3 V2 কি? ভার্বের থার্ড ফর্ম। দেখো এইখানে নো সুনার হ্যাড, এই হ্যাডটা এসে এখানে কি বসেছে? ভার্বের V3 ফর্ম বসেছে, অর্থাৎ এখানে তোমার পাস্ট পারফেক্টের ইউজ হয়েছে, তাই তো? এই জন্য ভার্বের দেখো যেখানে এন্টার্ড V3 V2 ভার্বের থার্ড ফর্মটা হয়েছে এই হ্যাডের জন্য। আবার এইখানে এসে দেখো যে দেনের ডান পাশে স্টুডেন্ট স্টুড আপ, অর্থাৎ এখানে কিন্তু ভার্বের V2 ফর্ম বসেছে আর এটা V3 ফর্ম বসেছে, এন্টার এন্টার্ড এন্টার্ড। ওকে, সো এখান থেকে আমরা কি শিখলাম, যে কোনো সেন্টেন্সের বাম পাশে V3 হলে ডান পাশে V2 হয়। নো সুনার হ্যাড দিয়ে যদি আমরা স্কেয়ারসলি হ্যাড হোয়েন দিয়েও দেখতাম, তাও সেই একই অর্থ দাঁড়াতো, অর্থে কোনো পরিবর্তন হতো না। 18 বুঝতে পারছো আশা করছি। চলো তাহলে আমরা 19-এ যাই। আমি গতদিনও বলেছিলাম প্রত্যেকটা ওয়ার্ড বা কানেক্টিং ওয়ার্ডস নিয়ে আমি একাধিক এক্সাম্পল দিতে পারতাম বা এখনও দিতে পারি, বাট আমাদের সময়টা অনেক লাগবে। আমরা জেনারেল কানেক্টিংগুলো বুঝে কিন্তু প্র্যাকটিস করবো বোর্ড স্ট্যান্ডার্ড, এই জন্য আমরা গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো দ্রুত টানছি। সো রোল নাম্বার 19-এ যে দেখি, চলো তাহলে কী আছে। এক একটা কানেক্টিং ওয়ার্ডই এক একটা রুল বলতে পারো, কারণ প্রত্যেকটা ওয়ার্ড থেকেই আমরা শিখছি। সেম অ্যাজ, সেম অ্যাজ অর্থাৎ একই রকম, একই রকম, একই রকম বোঝাতে, তাই তো? একই রকম কি বোঝাতে? কোনো ব্যক্তি বা বস্তু একই রকম এরকম কিছু বোঝাতে আমরা এই সেম অ্যাজ শব্দটা ব্যবহার করব। ধরো একটা এক্সাম্পল এরকম হতে পারে, দিস ইজ দ্য সেম পেন অ্যাজ আই ওয়ান্টেড। ধরো কেউ আমাকে একটা কলম গিফট করেছে, আমি বললাম যে দিস ইজ দ্য সেম পেন অ্যাজ আই ওয়ান্টেড, আমি যেমন কলমটা চেয়েছিলাম তেমন কলমটা পেয়েছি, মানে একই রকম, সেই যেমনটা চেয়েছিলাম সেই রকম পেয়েছি। দিস ইজ দ্য সেম পেন অ্যাজ আই ওয়ান্টেড। আয়শা ইসলাম আশা, সাথে আছো রোল নাম্বার 10 ইসরাত জাহান। থ্যাংক ইউ। সো চল 19-এর পরে অবশ্যই কি 20, তাই তো? 20-তে কি আছে দেখি। সেম এজে পরে নাম্বার 20 দেখবো যে ওয়েদার অর, ওয়েদার অর, ওয়েদার অরের অর্থটা কি বলতে পারো? যদি পারো তাহলে কমেন্টে লিখে দেখাতে পারো ওয়েদার অরের কি অর্থ। এটা অনেকটা এক কথা যদি আমরা বলতে পারি, এটা হচ্ছে সম্ভাবনা, যদিও সম্ভাবনা দিয়ে পুরো অর্থটা দাঁড়ায় না। এটা ব্যাপারটা হচ্ছে যে
কোনো কাজ হওয়ার সম্ভাবনা আছে কি না বোঝাতে ওয়েদার অর ব্যবহার করা হয়। অর্থাৎ শুধুমাত্র সম্ভাবনা শব্দটা এটা উত্তর না, অর্থাৎ কোনো কাজ হওয়ার সম্ভাবনা আছে কি না বোঝাতে ওয়েদার অর ব্যবহার করা হবে। চলো একটা এক্সাম্পলে যাই, তাহলে হয়তো বিষয়টা আরও ক্লিয়ার হবে। যেমন দেখো, আই ক্যান নট টেল whether he will come or not. whether or অর্থাৎ এখানে বলছে যে আমি বলতে পারি না সে আসবে কি না। ওয়েদার অর মানে সম্ভাবনা, তার আসার সম্ভাবনা আছে কি না আমি জানি না বা আমি বলতে পারি না। অর্থাৎ ওয়েদার অরের ব্যবহারটা হচ্ছে যখন আমরা একটা সেন্টেন্সে দেখবো যে সম্ভাবনা বোঝাচ্ছে, তখন আমরা ওয়েদার ব্যবহার করব। কারণ এই ওয়ার্ডগুলো মুখস্থ রাখা বা মনে রাখা বা মুখস্থ যেটাই বলো খুবই জরুরি। কারণ হচ্ছে যে আমাদের কারেক্টার যেই প্যাসেজগুলো সলভ করতে হবে সেখানে কোনো ক্লু দেওয়া থাকে না। অতএব এই ওয়ার্ডগুলো আমাদের একেবারে যেমন আছে বা যেভাবে ব্যবহার হচ্ছে সেভাবেই আমাদের মনে রাখতে হবে। রুল নাম্বার 21-এ চলো দেখি, যারা দেখছো তাদের জন্য 20টা রেখে দিলাম। 21-এ নো লেস দেন, নো লেস দেন, নো লেস দেন শব্দ অর্থ কি? যদি বাংলা লিখে দেয় তাহলে তার চেয়েও কম নয় এরকম অর্থ দাঁড়াবে। তার চেয়েও কম নয় এই অর্থে নো লেস দেন ব্যবহার করা হয়। তার চেয়েও কম নয় আবার কী ব্যাপার, সেটা হচ্ছে একটা এক্সাম্পল দিলে আমার মনে হয় তুমি বা তোমরা বুঝতে পারবে, তাই তো? The fame of Nozul is no less than Byron. 20 নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছ। 20টা মুছে দিচ্ছি। দেখো এখানে কি বললাম যে ফার্স্ট হচ্ছে নো লেস দেন এর অর্থ হচ্ছে তার চেয়েও কম নয়, এই অর্থে ব্যবহার করা হচ্ছে দ্য ফেম অফ নজরুল ইজ নো লেস দেন বায়রন। অর্থাৎ এখানে কয়েকটা শব্দ বা কয়েকটা বিষয় ছিল না। ফেম মানে হচ্ছে, এখানে ফেম মানে হচ্ছে সম্মান। আর নজরুল বলতে আমাদের জাতীয় কবি অর্থাৎ আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বোঝানো হচ্ছে। আর বায়রন হচ্ছেন ইংরেজি সাহিত্যের, আমাদের যেমন বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, আর ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি হচ্ছে বায়রন। বায়রনকে একজন ওয়ান অফ দ্য রোমান্টিক্স, অর্থাৎ রোমান্টিক পিরিয়ডের যেই 5 জন কবি ছিলেন তার মধ্যে একজন, যিনি বিদ্রোহী কবি। তো বলছে যে দ্য ফেম অফ নজরুল ইজ নো লেস দেন বায়রন, অর্থাৎ নজরুলের ফ্রেম বায়রনের চেয়ে কোনো অংশে কম না। নো লেস দেন তার চেয়েও কম না, অর্থাৎ দেখো যে তার চেয়েও কম না যে বলেছিলাম সেই অর্থে কিন্তু লাইনটা সম্পূর্ণভাবে মিলে গেল। অর্থাৎ যখন আমরা এই ধরনের একটা কম্পারেটিভ পাবো, অর্থাৎ কারোর সাথে কারো কম্পেয়ার করছে, তখন আমরা এই নো লেস দেন হয়তো ইউজ করার সুযোগ পাবো। 22-তে কি আছে চলো দেখি। 22-তে আইদার অর, হয় এটা নয় সেটা, হয় এ নয় সে, মানে কোনো একটা কাজ ধরো হয় এ করেছে নয় সে করেছে, অথবা কোনো একটা বস্তু হয় এটা নয় ওটা, এরকম অর্থে আমরা আইদার অর এই কানেক্টিং ওয়ার্ডটা ব্যবহার করব। ধরো একটা এক্সাম্পল এরকম আসি, আইদার Rakib or his sister has done the work। কি বললাম যে আইদার রাকিব অর
হিজ সিস্টার হ্যাজ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ হয় রাকিব, আইদার রাকিব অর হিজ সিস্টার, অর্থাৎ হয় কাজটা রাকিব করেছে অথবা তার বোন করেছে, অর্থাৎ একজন ছাড়া একজন। ওয়াচিং মৌশিলা অ্যান্ড ফারজানা পিয়া, থ্যাংক ইউ। অলসো শুভ রায় উইথ আস, শুভ রায় সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড অ্যাঞ্জেল ইভা উইথ আস। সাথে আরও আছে আয়েশা ইসলাম, আশা। তো যা বলছিলাম যে আইদার অর এর ব্যবহারটা হচ্ছে হয় এ নয় সে, এরকম অর্থে আইদার অর ব্যবহার করা হবে। সো ইট ওয়াজ 23, লেটস গো ফর 22, ইট ওয়াজ 22, সো লেটস গো ফর 23। চলো দেখি 23-তে কি আছে। 23-র জন্য যেই কাইন্ডলি ইউজ করবো সেটা হচ্ছে নাইদার নর। এই জন্য আমি কিন্তু 22টা মুছিনি। দেখো আইদার অর নাইদার নর প্রায় কাছাকাছি শব্দের উচ্চারিত হয়, তবে এটার অর্থ কিন্তু প্রায় উল্টা বলা যেতে পারে। এটা যেমন ছিল হয় এ করেছে নয় সে করেছে, আর এটা হচ্ছে হয় মানে এও করেনি সেও করেনি, এরকম একটা অর্থে, অর্থাৎ এটিও নয় ওটিও নয়, অর্থাৎ কি এটাও নয় সেটাও নয়, এটাও নয় সেটাও নয়, এটাও নয় সেটা নয় অর্থে আমরা আর নাইদার নর এই কানেক্টিং ওয়ার্ডটা বা ফ্রেজটা ইউজ করব। যেমন দেখো neither Rifat nor his brother will go there, বলছে না রিফাত না তার ভাই কেউ যাবে না, ওখানে যাবে না। নাইদার নর অর্থাৎ না রিফাত যাবে না তার ভাই যাবে, অর্থাৎ এটিও ওটি নয়, অর্থাৎ এও নয় ও নয়। এটি ওটি হতে হচ্ছে কোনো বস্তুর ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে এও নয় ও নয়, এরকম বোঝাচ্ছে নাইদার নরের ব্যবহারটা। সো চলো দেখি 24-এ কি আছে। আমি কিন্তু এখন 22-এরটা অবশ্যই মুছে দিতে পারি। এ যেই ওয়ার্ডটা আমরা পাবো একেবারে ইজি, আনটিল। আনটিল মানে কি যতক্ষণ না পর্যন্ত, তাই তো, মানে আর লিখলাম না। এবং টিল আনটিলের বানানের কিন্তু একটা ফ্যাক্ট আছে, খেয়াল রাখবে। দেখো টিল বানানটা আমরা লিখি TILL, তাই তো, বাট আনটিলের বানানটা লিখি UNTIL। দ্যাট মিনস আমি যেটা বোঝাতে চেয়েছি যে টিল বানানে দুইটা এল হবে, আনটিল বানানে কিন্তু একটা এল হবে। অনেকে ভুল করে এখানে দুইটা এল লিখে ফেলে, সেটা কিন্তু ভুল হবে, খেয়াল রাখবে। সো টিলের ব্যাপারটা কি বলছিলাম, টিল মানে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত। সেটা আবার কীরকম, যেমন দেখো একটা লাইন লিখলাম, ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক, অর্থাৎ এখানে অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত আমি না ফিরে আসি। আর যদি টিল দিয়ে জানতে চাও তাহলে টিল দিয়ে একটা লাইন লিখি। দেখো ওয়েট হেয়ার, সেম লাইন প্রায়, কিন্তু ডিফারেন্টটা কোথায়, ওয়েট হেয়ার টিল 5 PM। আচ্ছা, তাহলে এখানে টিল আর আনটিলের মধ্যে কি পার্থক্য হলো? দুটোই তো প্রায় একই রকম হলো, তাই না? যে একটা বললো যে আমি ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করো, আর এটা হচ্ছে 5টা পর্যন্ত অপেক্ষা করো। সো স্টুডেন্টস, কি পার্থক্য এই টিল আর আনটিলের মধ্যে? এখানে অর্থগত অবশ্যই একটা পার্থক্য আছে।
আচ্ছা, রাফসান মোমিন ইসরাত জাহান বলছে লেখা ক্লিয়ার না, আমি চেষ্টা করছি লেখা ক্লিয়ার করার জন্য। কি ছিল? দেখো, wait here until I come back, এটা ছিল টিল দিয়ে লাইন, আনটিল দিয়ে লাইন, আর টিল দিয়ে একটা লাইন লিখেছিলাম, সেটা হচ্ছে ওয়েট হেয়ার টিল 5 PM। সো আমি কোশ্চেন করেছিলাম এর আগে, এখন নিশ্চয়ই বোর্ডটা ক্লিয়ার হয়েছে। সো যারা বলছিলেন বোর্ডটা ক্লিয়ার না, তারা নিশ্চয়ই এখন জানাবে বোর্ডটা ক্লিয়ার কিনা। সো যা বলছিলাম যে এই দুইটা লাইনের মধ্যে পার্থক্য দেখো, দুইটাই একটা বলেছে যে ওয়েট হেয়ার আনটিল আই কাম ব্যাক, আমি ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করো, ওয়েট হেয়ার টিল 5 PM মানে 5টা বাজে পর্যন্ত অপেক্ষা করো। এর মধ্যে পার্থক্যটা হচ্ছে সময়ের পার্থক্য। দেখো, দুটোই একটা সময়, যে আমি না আসা পর্যন্ত, ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করো, অর্থাৎ আমি কোনো না কোনো একটা সময় তো ফিরে আসবো। আর এখানে হচ্ছে নির্দিষ্ট ঘড়ির টাইম বলেছে। সময় দুইটাই, একটা হচ্ছে নির্দিষ্ট, একটা হচ্ছে অনির্দিষ্ট। অর্থাৎ এখানে সময়টা কোনো নির্দিষ্ট না, আমি ফিরে যতক্ষণ না আসি, সকাল বিকাল দুপুর রাত তুমি অপেক্ষা করবে, সেটা চান্টিল। আর একেবারে 5টা পর্যন্ত এখানে অপেক্ষা করো, মানে বিকাল 5টা হোক, অবশ্যই বিকাল 5টা PM, বিকাল 5টা পর্যন্ত অপেক্ষা করো, নয়তো। এই যে টিল আর আনটিলের মধ্যে পার্থক্যটা হচ্ছে সময়ের ক্ষেত্রে। অর্থাৎ আমরা কি পেলাম যে ফিক্সড টাইম, দ্যাট মিন্স নির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আমরা টিল ব্যবহার করব, অ্যান্ড অনির্দিষ্ট সময়ের ক্ষেত্রে আনটিল ব্যবহার করব। এখন বোর্ড ক্লিয়ার হচ্ছে। এই স্টর্ম সাথে আছে আরও আবিদা সুলতানা বলছে বোর্ড ক্লিয়ার, থ্যাংক ইউ। ইরশাদ জাহান অলসো। 24 গেল, 25-এ চলো যে দেখি কি করা যায়। টোয়েন্টি-ফাইভের জন্য আমি যেই কানেক্টিং ওয়ার্ডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একেবারে ইজি। ওয়াইল। ওয়াইল শব্দটা অনেকেই জানো, সাধারণত সময়ের ক্ষেত্রে ওয়াইল ব্যবহার করা হয়। কিন্তু আরেকটা ব্যাপার আছে যে একটি কাজের মধ্যে আরেকটি কাজ হচ্ছিল, এই অর্থে কিন্তু ওয়াইল ব্যবহার করা হয়। কি বললাম যে একটি কাজের মধ্যে আরেকটি কাজ চলছিল বা হচ্ছিল, এই অর্থে আমরা ওয়াইল ব্যবহার করব। বাকি অংশগুলো মুছে দিলাম। একটা এক্সাম্পল দিই, দেখো। While he walking in the garden, a snake bite him. তোমাদের এটা বড় এসেনশিয়াল না। বলছে যে দেখো এখানে দুইটা কাজ হচ্ছিল। একটা কি, সে বাগানে হাঁটছিল, সে বলতে এখানে কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নাই, সে। এবং আরেকটা কাজ কি হয়েছে যে একটা সাপ কামড় দিয়েছে, ঠিক আছে, সাপে কামড় দিয়েছে। তো এই ফাঁকে একটু বলি নেই, এখন বর্ষাকাল চলছে, একেবারে ভরা বর্ষা বলা যায়। যারা গ্রাম থেকে আমাদের ক্লাসগুলো দেখছো, আমাদের কলেজে বা আমাদের কলেজের বাইরে যারা আছো, তারা খুব সাবধানে থাকবে। এই সময় কিন্তু সাপ প্রায় মানুষকে কামড় দিচ্ছে, এরকম বেশ কিছু খবর আমি পেলাম আমাদের গ্রাম থেকে। সো একটু সাবধানে থাকবে। আর যারা ঢাকায় থাকো তাদের তো আসলে সাপের আতঙ্ক বলে তেমন কিছু নাই, ঠিক আছে। আচ্ছা,
While he was walking in the garden, a snake bite him. দুইটা কাজ ঘটলো কি যে সে বাগান দিয়ে হাঁটছিল এবং একটা সাপ কামড় দিল, কিন্তু কাজটা কখন হলো যে while he মানে যখন সে হাঁটছিল কোথায়, বাগানে, একটা স্নেক তাকে কামড় দিয়েছিল। ঠিক আছে, তাহলে দুইটা কাজের মধ্যে একটা কাজ আমরা শুরুতেই বলেছিলাম যে while-এর ব্যাপারটা কি, while-এর ব্যাপারটা হচ্ছে যে একটি কাজের মধ্যে অন্য একটি কাজ চলছিল বোঝাতে, অর্থাৎ যখনই সে হাঁটছিল কাজটা চলছিল তখন একটা সাপ এসে তাকে কী করলো, অংশন করা বা ছবল দেওয়া বা কামড় দেওয়া যেটাকে আমরা বলি। সো দুইটা কাজের মধ্যে একটি কাজের মধ্যে আরেকটি কাজ হচ্ছে এটা বোঝাতে আমরা while কানেক্টার্সটা ইউজ করব, তাই তো? এক্সট্রা জার্নিতে সালাম জানিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ আরমান হোসেন ইজ ওয়াচিং, থ্যাংক ইউ। লীনা শর্মিনা আক্তার, থ্যাংক ইউ। বোথ ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার সবাই ক্লাসটা করতে পারে, কারণ ফার্স্ট ইয়ারে তো একসময় এটা করতে হবে। কানেক্টিং ব্যাপারগুলো যেমন ফার্স্ট ইয়ারে তোমরা 9-10-এ লিঙ্কার্স পড়ে আসছো, সেটা তো রিপিট হচ্ছে, যেটা লিঙ্কার্সের আরেক নাম কানেক্টার্স বলা যেতে পারে। সো বোথ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবাই এই ক্লাসটা করতে পারো, বাট সেকেন্ড ইয়ারের জন্য একটু বেশি দরকার, তাদের সিলেবাসের মধ্যেই আছে। সো স্টুডেন্টস, আমরা আজকে আর আমাদের ক্লাসটা বর্ধিত করব না, আজকে এই 25-এ যে শেষ করলাম, এবং নেক্সট ডে দ্যাট মিনস আমার নেক্সট ক্লাসে কানেক্টার্সের এই যে ওয়ার্ড বাই ওয়ার্ড যে রুলসগুলো দেখাচ্ছি, অর্থ এবং এক্সাম্পল সহ, এটা নেক্সট দিন শেষ হয়ে যাবে আজকে, এবং তারপর থেকে আমরা প্র্যাকটিস করবো, এবং প্র্যাকটিস যখন করবো তখন নিশ্চয়ই ক্লাসগুলো আরও বেশি প্রাণবন্ত হবে, কারণ তোমরা সেই আগের মতো প্র্যাকটিসের সাথে সাথে উত্তরগুলো দিবে। সো ডিয়ার স্টুডেন্ট, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। আর প্রচণ্ড গরম পড়েছে, যদিও বাইরে বৃষ্টি, কিন্তু ঘরে তো আর বৃষ্টি পড়ে না, প্রচণ্ড গরম পড়েছে, বেশি বেশি করে পানি খাবে, স্বাস্থ্যবিধি মেনে চলার তো কোনো একেবারে বিকল্প নাই। আর সবাই কিন্তু নিয়মিত লেখাপড়াগুলো চালিয়ে যাও, যেভাবে সম্ভব চালিয়ে যেতে হবে, কারণ কলেজ খুললে কিন্তু আমরা পরীক্ষা বা অন্যান্য বিষয়গুলো ফেস করতে হবে সবাইকেই। সবাই থ্যাংক ইউ, ভালো থাকবে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে।